সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি একজন রাজনীতিক এবং সাবেক সংসদ সদস্য। ওর বাম দিকে রয়েছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট এবং তিনি একজন অ্যাক্টিভিস্ট মাহবুব আলম। দুজন অতিথির মুখ থেকেই ফ্যাসিবাদ নিয়ে শুনব। কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। ফেরাউন, হিটলার, মুসোলিনি, শেখ মুজিব, শেখ হাসিনা এরা সবাই পৃথিবীর ইতিহাসে অত্যাচারীর প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসন। বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরন। এর মাধ্যমে আমরা খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 24 ফেব্রুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2011 সাংসদের পছন্দের বিদ্যালয় উন্নয়নে 2115 কোটি টাকার প্রকল্প হচ্ছে। 2012 এলপিজির দাম আরও বেড়েছে, জ্বালানি ব্যবহারকারীদের মধ্যে বৈষম্য প্রকট। 2013 মানিকগঞ্জে পুলিশের গুলিতে নিহত 4, কাল হরতাল। 2014 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়ের হত্যা মামলার 4 আসামি ছাত্রলীগের কর্মী। এজলাস থেকে পালালো আসামি। ভূমির জন্য আদিবাসীদের উপর সহিংসতা বাড়ছে, কাপিং ফাউন্ডেশনের মানবাধিকার প্রতিবেদন। 3826 একর জমি দখল, 26 পরিবার উচ্ছেদ। ধর্ষণ, হত্যা, নিগ্রহ, ধর্ষণ চেষ্টা ও অপহরণের ঘটনা 67টি। রাজনৈতিক সদিচ্ছার অভাবে নারীর প্রতি সহিংসতা বন্ধ হচ্ছে না। নিউ এজের যুগ্ম বার্তা সম্পাদক শহীদুজ্জামান। 2015 3 জনের শরীরে 54 গুলি, পুলিশ বলছে গণপিটুনি। 5 কৃষকের বাড়িতে যুবলীগ নেতাদের হামলায় আহত 15, লুটপাট। কর্মীদের ধরে ছেড়ে দেওয়ার পরও ওসিকে প্রত্যাহার চান ছাত্রলীগ, যুবলীগ। 2016 জামাত শিবির যেন পুলিশে না ঢোকে, প্রধানমন্ত্রী। 2018 ঢাকার চান নদীর তীরে সীমানা খুঁটি বসাতে খরচ হবে 200 কোটি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে ছাত্রলীগের বেধড়ক মারধর। বিএনপির কালো পতাকা প্রদর্শনে পুলিশের জলকামান, ব্যাপক ধরপাকড়। 2019 সড়ক ছেড়ে কার্যালয়ে, এবার ফুটপাতে। তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রলীগ। মোহাম্মদপুরে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ, 7টি ঘরবাড়ি ভাঙচুর। ইয়াবা স্মাগলিং, নারায়ণগঞ্জ সদর পুলিশ স্টেশন ওসি কামরুলস ইনভলভমেন্ট সারপ্রাইজেস হাইকোর্ট। 2020 সড়কে দখলদারদের রাজত্ব, নারায়ণগঞ্জ। সম্রাট পাপিয়ারা আওয়ামী লীগ আমলের প্রচ্ছদ মাত্র, অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। Education Policy 2010 Recommendations on Primary Education not implemented. Poor earnings results pull down Dhaka stocks despite GP surge. 2021 বিব্রত সাবেক 2 গভর্নর, কেন্দ্রীয় ব্যাংকে ঘুষ কাণ্ড। বাংলাদেশ ব্যাংক অফিসার্স বেনিফিশিয়ারিজ অন ফাইন্যান্সিয়াল স্ক্যামস, হাইকোর্ট। 2022 সড়কে অনিয়মই যেন নিয়ম, বাড়ছে দুর্ঘটনা। সরকারি তথ্য উপাত্ত ও বাজেটের স্বচ্ছতায় ঘাটতি আছে, সিপিডি। 2023 অর্থ পাচারকারীরা হুন্ডি নিয়ন্ত্রণে। দেশসেরা কলেজের টর্চার সেল, ছাত্রলীগ নৈরাজ্যে আতঙ্কিত শিক্ষার্থীরা, অধ্যক্ষ লাঞ্ছিত। বাংলাদেশ ছাত্রলীগ tortures 30 students at রাজশাহী কলেজ হোস্টেল। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। আমরা একটি সংবাদের শিরোনামে দেখছি, কাজীপাড়ায় 3 তরুণকে হত্যা, 3 জনের শরীরে 54 গুলি, পুলিশ বলছে গণপিটুনি।
মিরপুরে কথিত বন্দুকযুদ্ধে ঝুট ব্যবসায়ী হত্যা, ঝিনাইদহে 2 যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার। হিটলারের সরকারও জায়ান্ট আক্তাসিনেন বা নিরাপত্তা অভিযানের নামে এরকম এক ধরনের অপারেশন চালু করেছিলেন। 2 ফ্যাসিজমে মৌলিক উপাদানে আপনি কি কোনো পার্থক্য দেখেন কিনা? শেখ হাসিনাকে আপনি স্বৈরাচারী বলবেন, ফ্যাসিবাদী বলবেন, নাকি মাফিয়া বলবেন? ধরুন, স্বৈরাচার শাসকের কোনো আদর্শ থাকে না, কিন্তু যারা ফ্যাসিবাদের কথা বলে, ফ্যাসিবাদ কায়েম করে, তারা কিন্তু তথাকথিত একটি আদর্শকে সামনে নিয়ে প্রাথমিকভাবে তারা ক্ষমতায় যায় এবং তারপরে সেই ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য যা যা প্রয়োজন তাই করে। এখন শেখ হাসিনা প্রাথমিকভাবে যখন 2008 সালে ক্ষমতায় যায়, তখন থেকেই কিন্তু তাদের একটা লং টার্ম প্ল্যান ছিল এবং সেই লং টার্ম প্ল্যানের অংশ হিসেবে তারা খুবই চমৎকারভাবে জাতিকে 2 ভাগে ভাগ করেছে: মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষ বিপক্ষ, এবং রাজাকার সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান। এই যে ক্রমাগত জাতিকে বিভাজন করে যাওয়া এবং সেই বিভাজনের মাধ্যমে তারা একটা আদর্শকে সামনে আনার চেষ্টা করেছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, উগ্র জাতীয়তাবাদ। এবং উগ্র জাতীয়তাবাদ, একজন শক্তিশালী শাসক এবং শত্রু, এই তিনটি হচ্ছে ফ্যাসিবাদ কায়েমের একেবারে গোড়ার 3টি অস্ত্র। সো শেখ হাসিনার আমলটাকে যদি আপনি একটু চিন্তা করেন, প্রথম দিকে উগ্র জাতীয়তাবাদে তারা দেখা গেছে ক্রমাগত বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের কথা বলেছে, ক্রমাগত জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান, দেশাত্মবোধক কবিতা, দেশপ্রেমের কথা ইত্যাদি ইত্যাদি নিয়ে রাজনীতি করেছে। আমরা দেখেছি হাসিনা ছাড়া বাংলাদেশ অচল, মানে বিকল্প নেই, তার কোনো বিকল্প নেই। শি ইজ দ্য সেভিয়ার। কে আপনাকে রক্ষা করবে? শেখ হাসিনা। বিশ্বের তাবৎ বড় বড় দেশের মোড়লরা শেখ হাসিনার কাছে উন্নয়নের গোপন রহস্য জানতে চায়, উন্নয়নের ম্যাজিক যেই চাবিকাঠি, সেটা শেখ হাসিনার, সেই ম্যাজিকটা কি করে পেলেন সেটা জানতে চায়। অর্থাৎ শেখ হাসিনার একটা কাল্ট মূর্তি, বা শেখ হাসিনা অজেয়, অপরাজেয়, এবং শেখ হাসিনা থাকলেই বাংলাদেশ অদ্বিতীয়, এরকম একটি ইমেজ তৈরি করা হয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখছি শত্রু চিহ্নিত করা। কারা? ভিন্ন মত হচ্ছে তাদের শত্রু। যারাই শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলবে, তাদের দোষ ত্রুটি, অনিয়ম, অনাচার, দুর্নীতি নিয়ে কথা বলবে, তারাই মূলত দেশের শত্রু। সো এর মাধ্যমে প্রাথমিকভাবে আমরা ধরতে পারি একটা ফ্যাসিবাদ হয়তো বা সে কায়েম করেছিল। কিন্তু পরবর্তীতে গিয়ে, বিশেষ করে 2014 এবং 2018 নির্বাচনের পরে বিশেষভাবে, যেইভাবে শেখ হাসিনা লুটেরা তন্ত্রের পৃষ্ঠপোষকতা করেছে, যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ভীষণভাবে নেইকেডলি ব্যবহার করেছে, তাতে আসলে তিনি ধীরে ধীরে একটা মাফিয়া হয়ে উঠেছিলেন। কিছু লুটপাটকারী, এস আলম বা বেক্সিমকোর মতন কিছু শিল্পপতি তারকে চারপাশে ঘিরে ছিল, এবং আমরা দেখেছি যে পলিটিশিয়ানদের মধ্যে তেমন কেউ ছিল না। তার সহযোগী ছিল আমলা, তার সহযোগী ছিল পুলিশ, তার সহযোগী ছিল গোয়েন্দা বাহিনী। সো এগুলোকে ব্যবহার করে সে তার ক্ষমতাকে সুসংহত করতে চেয়েছে। সুতরাং তাকে আসলে ফ্যাসিস্ট বললেও আমার মনে হয় তাকে সম্মান দেওয়া হয়। সে মোটা দাগে একজন মাফিয়া ছিল, এক ধরনের আদর্শ। সে মোটা দাগে একজন মাফিয়া ছিল। তিনি তো গণতন্ত্রের মোড়কে বারবার এস্টাবলিশ হয়েছেন। মাফিয়ারও তো আসলে গণতন্ত্রের ধার ধারেন না। এবং আপনি যেটি বললেন যে বিরোধী মতকে দমন করা বা বিরোধী মতকে শেষ করে দেয়া, এই মিশন ছিল। কিন্তু এই মিশনটি আসলে তিনি কোন পদ্ধতিতে বাস্তবায়ন করেছেন? আপনার অবজারভেশন কি বলে? দেখুন, গণতন্ত্রের মোড়ক কথাটি যদি আমরা বলি, তাহলে আমাদেরকে ভাবতে হবে যে 2014, 2018 এবং 2024 এই যে 3টি নির্বাচন, এই 3টি নির্বাচনকে কি আদৌ আপনি নির্বাচন বলে স্বীকৃতি দেবেন কিনা? কিন্তু বিশ্ব তো স্বীকৃতি দিয়েছে অনেক দেশ। বিশ্ব দেয়নি। এখানেই মজা। দেখুন, বিশ্ব দেয়নি আমি কেন বলছি, বাংলাদেশের গণমাধ্যমগুলো কিন্তু 14 পরে ধীরে ধীরে খুবই চাপের মধ্যে পড়ে যায়। সো তারা হয়তো অনেক কথা বলতে পারেনি। কিন্তু আপনারা যদি বিশ্ব গণমাধ্যমের দিকে তাকান, আপনারা দেখবেন যে 14, 18, 24 নির্বাচনকে তারা কিন্তু খুবই নিকৃষ্ট নির্বাচন হিসেবে যার যার রিপোর্টে উল্লেখ করেছে। এবং হাসিনা যে আসলে ঠিক গণতন্ত্রের মধ্যে নেই, এই কথাটি কিন্তু আমরা বিদেশি গণমাধ্যমগুলোতে, বিদেশি লেখকদের কলামের মধ্যে দিয়ে খুব স্পষ্টভাবে উঠে এসছে। দ্বিতীয় হচ্ছে, গণতন্ত্রের আরেকটি অন্যতম উপাদান হচ্ছে বাক স্বাধীনতা থাকতে হবে। আমরা দেখেছি আইসিটি অ্যাক্টকে পরিবর্তন করে তিনি যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করলেন, তিনি যখন সাইবার নিরাপত্তা আইন করলেন, 3টা আইন তো হলো তার সময়। সেই 3টা আইন তার সময় আইসিটিতে 2006 হয়েছিল, কিন্তু সেটা সংশোধিত রূপ তার সময় হয়। তো এই 3টা আইনের কিন্তু মোটা দাগে একই কথা: মানহানি, কুৎসা রচনা, ভুয়া তথ্য,
ধর্মীয় অনুভূতিতে আঘাত, ভেগ কিছু টার্মিনোলজি দিয়ে তারা মানুষের কথা বলার অধিকার এমনভাবে কেড়ে নিয়েছিল যে পরিসংখ্যান বলছে 28 জন শিশুকে এই সাইবার নিরাপত্তা আইনের মামলায় আসামি করা হয়েছে, 22 জন কারাগারে থেকেছে। আমরা জানি মোশতাকের কথা, আমরা জানি কাজলের কথা, আমরা জানি আরো অনেক সাংবাদিক এবং খাদিজাতুল কোবরার কথা। তো আমরা দেখেছি বাক স্বাধীনতা হরণ করা হয়েছে কিভাবে। মানবাধিকার রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে গুম এবং বিচার বহির্ভূত হত্যা, এই দুটোকে একেবারে ন্যাশনালাইজ করা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জাতীয়করণ করা, এটা তো শেখ হাসিনা করেছে। সো আপনি যদি গণতন্ত্র কথাটি বলেন, উনি কিন্তু গণতন্ত্রের ধার ধারতেন না, সত্যিকার অর্থে উনি গণতন্ত্রের ধার ধারতেন না। এবং সেই কারণে আমরা দেখেছি 2018 নির্বাচনের পর কিন্তু টিআইবি এবং সুজন দুইজনই এই নির্বাচনকে ক্রিটিক করে দুটো রিপোর্ট প্রকাশ করেন, যেখানে টিআইবি রিপোর্টে 50টি আসনকে তারা দৈব চয়নের ভিত্তিতে নেন এবং সেখানে দেখানো হয় যে 33টি আসনে, 50টির মধ্যে 33 অর্থাৎ 66% আসনে রাতেই নির্বাচন হয়ে গেছে, রাতে ব্যালট বাক্স ভরা হয়ে গেছে। আওয়ামী লীগ কিন্তু এটা নিয়ে কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি টিআইবির বিরুদ্ধে। হ্যাঁ, হাকডাক করেছে, টিআইবি বিএনপির সংগঠন এগুলো বলেছে, কিন্তু কোনো রকম আইনগত ব্যবস্থা যেটাকে বলে, আইনগত ব্যবস্থা নেয়ার মতো ভিত্তি তাদের ছিল না। একটা ছিল না। তবে এখানে একটা কথা কিন্তু ভাই আমি যোগ করতে চাই, ভিত্তি ছিল না আমরা কিভাবে বলি, কারণ বিচার বিভাগ তো পুরোপুরি তাদের করায়ত্ত এবং এই ধরনের সরকার কিন্তু বিচার বিভাগকে ব্যবহার না করে কখনো টিকতে পারে না, অসম্ভব। মিডিয়া এবং বিচার বিভাগ এই দুটো তাদের হাতে থাকতে হয়। সো তারা তাদের মতো করে মিডিয়া মালিকদেরকে নিজেদের দলের লোকজনকে দিয়ে নিয়ন্ত্রণ করেছে, আর জুডিশিয়ারি তাদের কন্ট্রোলে ছিল। সো তারা চাইলে কিন্তু এই ভুয়া মামলা দিয়ে ভুয়া জুডিশিয়ারি ইউজ করে মক্কারি করতে পারত, সেটা করেনি। কেন করেনি জানেন? বিকজ তারা কেয়ারই করতো না। আমি একটা বই লিখছি এই সময়টা নিয়ে, তো ওখানে আমি বিশ্লেষণ করেছি যে আমার মনে হচ্ছে কেন আসলে হাসিনা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়নি। আমার মনে হচ্ছে সে পাত্তাই দেয়নি, সে আসলে কেয়ারই করে। জি, আপনার কাছ থেকে শুনবো, আমরা একটু মাহবুব ভাইয়ের কাছ থেকে শুনে আসি। ভূমির জন্য আদিবাসীদের উপরে সহিংসতা বাড়ছে, ৩,৮২৬ একর জমি দখল, ২৬ পরিবার উচ্ছেদ, ধর্ষণ, হত্যা, নিগ্রহ, ধর্ষণ চেষ্টা ও অপহরণের ঘটনা ৬৭টি। কাপেং ফাউন্ডেশনের মানবাধিকার প্রতিবেদন এটি। ফ্যাসিজমের অন্যতম বৈশিষ্ট্য হল রাষ্ট্রীয় শক্তি সহায়তায় সংখ্যালঘুদের দমন ও নিপীড়ন। সহমত পোষণ করেন কিনা? আমাদের পার্বত্য ৩ জেলায় সেখানে যে আদিবাসীরা আছে, চাকমা সহ, মরং সহ, হাজং সহ যে আদিবাসীরা আছে, তাদের প্রতি অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে এবং ওদের অনেককেই, কল্পনা চাকমা সহ অনেককেই তারা গুম করেছে। ওইখানে মানবাধিকারের তো কোনো বিষয়ই নাই। ওখানে এখন যেটা চলছে, শেখ হাসিনার সময় যেটা চলেছে, এটা সেনা শাসন চলেছে। একটা শান্তি চুক্তির নামে যেটা করেছিল সেটা একটা ড্রামা করেছিল, সেটা একটা নাটক করেছিল। তো এই নাটক থেকে আমাদের বেরিয়ে এসে সত্যিকার অর্থেই আমাদের পার্বত্য অঞ্চলে যে আদিবাসী আছে, আমাদের সমতল ভূখণ্ডের যে আদিবাসী আছে, সমতল ভূখণ্ডে বিশেষ করে সাঁওতাল, তারপরে গারো, এই সমস্ত যে আদিবাসী আছে, এই আদিবাসীদের উপযুক্ত মর্যাদা আমাদের দিতে হবে। ওনাদের তো সবাইকে মিলেই তো বাংলাদেশী, সব পাহাড়ি, আদিবাসী এবং সমতলের সবাই মিলেই তো বাংলাদেশী, একক নাগরিকত্ব, একক আইডেন্টিটি, সেই ছায়াতলে আসলেই তো হয়ে যায়। এইটাই তো হচ্ছে যে আওয়ামী লীগের সাথে অন্য রাজনৈতিক দলগুলোর পার্থক্য। আওয়ামী লীগ উগ্র জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদের নাম করে অন্য অপর যে জাতিগোষ্ঠী, কারণ আমাদের এখানে শুধুমাত্র বাঙালি জাতিগোষ্ঠী না, আমাদের এখানে ৭৭ থেকে ৮৭টা জাতিগোষ্ঠী তারা এখানে বসবাস করে। প্রতিটি জাতিগোষ্ঠীর প্রতি যদি আমরা সম্মান, তারা তো এই দেশের নাগরিক, সবাইকে নিয়েই তো আমার নাগরিকতা হবে, আমার জাতীয়তা হবে। এই জন্যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এই যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে বিষয়টা নিয়ে এসেছিলেন উনি, আমি মনে করি এটার মধ্য দিয়ে তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। আর বাঙালির জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদের মধ্য দিয়ে জাতিকে তিনি বিভক্ত করেছেন, ওইখানেও বিভক্ত। অর্থাৎ এখানে যে অন্যান্য জাতিগোষ্ঠী আছে তাদেরকে অস্বীকার করা, এই অস্বীকার করার প্রবণতা এটা শেখ হাসিনার মধ্যেও ছিল। তিনি ওদেরকে কি বলতেন? ক্ষুদ্র নৃগোষ্ঠী। এটা কি জঘন্য রকমের অবহেলা করা, অবহেলা করা, এটা তো হতে পারে না। জি, আপনার কাছ থেকে শুনবো একই বিষয়ে একটু। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছ থেকে জানতে চাই যে ফ্যাসিবাদ প্লে করবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করা হয়।
যেমন ফ্যাসিবাদী শাসকরা নানান সময় নানান টুলস ব্যবহার করে। আমরা দেখেছি যে গত 16 বছরের শেখ হাসিনার শাসনামলে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী বা সংখ্যালঘু এগুলো ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে। এগুলো কি সাধারণ মানুষের যে দৃষ্টিভঙ্গি বা তাদের চিন্তা চেতনা ডাইভার্ট করবার জন্য বা বিশ্ব দরবারে দেশের বিরোধী মতকে ট্যাগিংয়ের মধ্যে ফেলে দেওয়ার অপকৌশল ছিল কিনা? 2008-এর আগে, ক্ষমতায় আসবার আগে যখন তারা বিরোধী দলে ছিল, তখন যদি আপনি তাদের বক্তৃতা বিবৃতিগুলো লক্ষ্য করেন, তারা কিন্তু সবসময় আদিবাসী বলে এসছে। তাদের যে শিক্ষামন্ত্রী এবং যিনি বিদেশমন্ত্রী ছিলেন এক সময়, দীপু মনি, তিনি কিন্তু আদিবাসী ব্যানারে মিছিল, মিটিং এবং তাদের সঙ্গে সংহতি প্রকাশ করা সব করেছেন। এগুলো সব কিছুর ছবি আছে। ঠিক যেই মুহূর্তে তারা ক্ষমতায় আসলেন, তারা এটিকে আদিবাসী বাদ দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা শুরু করলেন। তাতে যেটা হলো, আদিবাসীদের কিছু অধিকার আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেগুলো তাদেরকে দিতে হলো না। দুই হচ্ছে, তারা পাহাড়ি জনপদ এবং সেখানে আমাদের সমতলে যারা বাস করেন, তারা তো সেখানে গিয়ে বসতি স্থাপন করেছেন। তাদের জমির যেহেতু কোনো দলিল ছিল না, তাদের অনেকের জমি কিন্তু সমতলের যারা পরে গিয়ে সেটেলার হয়েছেন, তারা সেগুলো বিলি ব্যবস্থা করেছেন। সেই বিষয়গুলোতে সরকারকে কথা বলা এবং একটা ন্যায্য সমাধানে যাওয়া, সেগুলো যাতে করতে না হয়, তিনি কিন্তু বিষয়টিকে একরকম ধামাচাপা দিয়ে তার সময়টি পার করবার চেষ্টা করেছেন। এবং তিনি যেই পার্বত্য শান্তি চুক্তি করেছিলেন প্রথম মেয়াদে ক্ষমতায় এসে 96-এ, সেটাও কিন্তু কার্যকর হয়নি। এবং কেন কার্যকর হয়নি, কোন কোন জায়গায় আসলে এটা সমাধান দিতে পারেনি, সেগুলোর ব্যাপক বিস্তারিত বর্ণনা কিন্তু পাহাড়ে যারা আছেন তারা সময় সময় দিয়েছেন। কিন্তু শেখ হাসিনা এই যে 15 বছর একাধিক ক্রমে ক্ষমতায়, কোন রকম কোন সমাধানের দিকে শেখ হাসিনা সরকার যায়নি। সো এই সরকারটি আসলে ক্ষমতায় থাকলে একভাবে কথা বলে, ক্ষমতার থেকে বাইরে গেলে আরেকভাবে কথা বলে। তাদেরকে কি আসলে ক্ষমতায় থাকবার টুলস হিসেবে ব্যবহার করেছে? আমি ওই জায়গায় আসছি। দেখুন, সারা জীবন আমরা শুনে এসেছি, আপনারা শুনে এসছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন, তারা আওয়ামী লীগের ব্যাপারে একটু সফট কর্নার রাখেন, তারা ভোট দেন সবসময় নৌকা মার্কায়। এটা এক ধরনের পারসেপশন আছে। এর মধ্যে দিয়ে আমরা কি দেখলাম, বেনজির, মানে শেখ হাসিনার যিনি রাইট হ্যান্ড ছিলেন বেনজির, তিনি গোপালগঞ্জের মতন জায়গায়, শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জে, তিনি একরের পর একর জায়গা হিন্দু সম্পত্তি দখল করেছেন, তাদেরকে কোনো টাকা দেননি। আপনি সেই রামু থেকে শুরু করে নাসিরনগর, কলমাকান্দা, ঠাকুরগাঁ, বানরিপাড়া, কুমিল্লা, রংপুর, আপনি আমাকে জাস্ট নাম বলতে বলেন। আমি মানে ওই সময়গুলোতে আমার দল থেকে আমাকে বিভিন্ন এলাকায় যখন সংখ্যালঘুদের উপর নির্যাতন হতো, হামলা হতো, আমাকে পাঠানো হতো। সো আমি একেবারে নিজের চোখে দেখা যে কিভাবে হিন্দুদের সম্পত্তি, জায়গা জমি দখল করবার জন্যে মিথ্যা ফেসবুক স্ট্যাটাসের ধোঁয়া তুলে গ্রামের পর গ্রাম তারা মানে মানুষকে বাড়ি ছাড়া করেছে। সেগুলো আমাদের দেখা, একদিকে তারা দখল চালিয়েছে, অন্যদিকে এইসব একদম এইসব হামলা মামলা করে বিরোধী মতের উপর দোষ দিয়েছে। এবং মজাটা কি দেখেন, পরের দিকে তাদের যেই কনসেপ্টটা তারা তাদের মধ্যে ধারণ করছে, সেটা হচ্ছে যে হিন্দু থাকলে ভালো, থাকলে ভোট, গেলে জমি, মানে যদি দেশ থেকে চলে যায় তাহলে জমি। আর পরে যেহেতু আর ভোটের দরকার হয়নি বাংলাদেশে ক্ষমতায় থাকতে, 14, 18, 24 তাকান, তাহলে তো ভোটের দরকার নাই। সো হিন্দু কমিউনিটিরও আর আওয়ামী লীগের কোনো প্রয়োজন ছিল না। সো তারা যে করেই হোক, তাদের জমিটা ছিল তাদের মুখ্য একেবারে লুটপাট, সিম্পলি লুটপাট। সো সেটারই শিকার হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়। আমরা আরেকটি সংবাদে দেখলাম, দেশ সেরা কলেজে টর্চার সেল, ছাত্রলীগ নৈরাজ্যে আতঙ্কিত শিক্ষার্থীরা, অধ্যক্ষ লাঞ্ছিত। দৈনিক মানবজমিনের খবর ছিল এটি। দলের এক রকমের টর্চার সেল, প্রশাসনের আরেক রকমের টর্চার সেল। সারা দেশে কি তাহলে অঘোষিত ফ্যাসিস্ট কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল কিনা? স্টুডেন্টদের উপরে গত 15 বছর কিরকম নির্যাতন হয়েছে, আপনি যদি আবরারের ঘটনাটা একটু চিন্তা করেন, পরিষ্কার হয়ে যাবে। আবরারের দোষ কি ছিল? আবরার বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল। সেটা হয়তো পার্শ্ববর্তী দেশ ভারতের পছন্দ নাও হতে পারে, কিন্তু সেটা শেখ হাসিনার অপছন্দ হবে কেন? এবং শেখ হাসিনার অপছন্দ হওয়া মানে কি, তার যেই মানে মাফিয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ যারা ওই সময় ছিল, তারা দফায় দফায় আবরারকে গণরুমে নিয়ে পিটিয়ে তার মৃত্যু নিশ্চিত করেছিল। এবং সেই সময় আমরা দেখতাম বিভিন্ন হলে যদি কোনো স্টুডেন্ট ছাত্রলীগের মিছিলে যেতে অপারগতা প্রকাশ করত,
ছাত্রলীগের সকল বিষয়ে হ্যাঁ বলবার ব্যাপারে দ্বিমত পোষণ করত, ছাত্রলীগের সকল রকম র্যাগিং এর সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারত, যদি হলে একটা রুমের প্রয়োজন হতো, যদি একটু জায়গা মানে দরকার হতো বিশ্ববিদ্যালয়, প্রতিটি ক্ষেত্রে ছাত্রলীগের দ্বারস্থ হতে হতো। এবং বিভিন্ন সময় তারা স্টুডেন্টদের, সাধারণ ছাত্রছাত্রী যারা হয়তো কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, তাদেরকে এমনভাবে নির্যাতন করত যে তাদের আসলে কোনো ব্যাপারে দ্বিমত করবার কোনো সুযোগ ছিল না। আমার মানে ব্যক্তিগত মতামত বলতে কোনো কিছু থাকতে পারবে না, কিছু ছিল না। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করেছে, এই প্রশ্নটা তো আমরা তুলতে পারি, তাই না? একটা হলের স্টুডেন্টদের নিরাপত্তা দেয়া, একটা হলের স্টুডেন্ট যাতে অন্য কোনো ছাত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত না হয়, হেনস্থা না হয়, সেটা নিশ্চিত করবার দায়িত্ব তো হল প্রশাসনের ছিল। প্রশাসন বা হল প্রশাসনের একদম। তারা তো কোনো রকম ব্যবস্থা কোনোদিন নেয়নি। তাদের চেহারাগুলো না আমার চোখের সামনে ভাসে, কারণ তারা নীতি কথা বলতেন, আমাদের সাথে টক শোতে আসতেন, এবং একজন আওয়ামী লীগ কর্মী, একজন বিএনপি কর্মী এবং একজন আওয়ামী সুশীল সেই মিডিয়াতে সেই সময় কথা বলতেন। এবং আওয়ামী লীগের সুশীল হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসতেন, হলের প্রক্টর আসতেন, প্রভোস্ট আসতেন, তারা এসে এমনভাবে বয়ানটি তৈরি করতেন সফট ল্যাঙ্গুয়েজে, খুবই মোলায়েম ভাষায়, তারা এই মাফিয়া তন্ত্রকেই ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে, মানে যেন ওই সাধারণ ছাত্রই অপরাধী, তারাই অপরাধী। এবং আমি একটা কথা সংসদে বলেছিলাম আবরারের ঘটনার পরে, যে এটা অনেকটা এরকম যে আপনি একটা প্রবাদ আছে ইংরেজিতে, গিভ দ্য ডগ আ ব্যাড নেম অ্যান্ড কিল ইট, মানে তাকে একটি খারাপ নামে ডাকো এবং তাকে হত্যা করো। সেই সময় খারাপ নামটি ছিল বিএনপি জামাত শিবির, এই নামে ট্যাগিং, এই নামটা দিয়ে আপনি যে কাউকে যে কোনো রকম ভাবে হেনস্থা করা, মারা, মবের মধ্যে ঠেলে দেওয়া, মবের মধ্যে একদম যাচ্ছে তাই করতে পারেন। আপনি যখন কাউকে বিএনপি জামাত শিবির বলবেন, তখন আপনি পুলিশ দিয়ে তাকে হত্যা করবার একটা লাইসেন্স পেয়ে যান, বৈধতা পাবেন। আপনি আপনার লীগের ক্যাডার কর্মীদের দিয়ে আপনি তাকে মারবার একটা বৈধতা পাবেন। আপনি তার সঙ্গে যাচ্ছে তাই ডিহিউম্যানাইজ যেটা বলা হয়, আপনি তাকে ডিহিউম্যানাইজ মানে সভ্যতার বাইরে তাকে আপনি মেরে ফেলবেন, যা ইচ্ছা তাই। দেখুন, এই যে আয়নাঘর নিয়ে সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা কিছুদিন আগে গেলেন আয়নাঘর ভিজিটে, সেখানে দেখেন 3 ফুট একটা ঘরে একটি মানুষ যে লম্বা হয়ে কখনো শুতে পারবে না, তাকে পা ভাঁজ করে থাকতে হবে। এই 3 ফুট ঘরের মধ্যে তার থাকা, খাওয়া, ঘুমানো, বাথরুম, মানে জীবনযাপন, গোসল, সবকিছু ওই 3 ফুটের মধ্যে। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? অথচ আমরা বাসাবাড়িতে পোষা প্রাণীও এর চেয়ে বেশি জায়গা রাখি। প্রধান উপদেষ্টা বলছেন মুরগির খোপ এর চেয়ে বড় হয়, একটা মুরগির খোপ এর চেয়ে বড় হয়। সো আপনি না হাসিনাকে আপনি যদি ফ্যাসিস্ট বলেন, আপনি হিটলার মুসোলিনিকে অপমান করবেন। আপনি যদি হাসিনাকে স্বৈরাচার বলেন, আপনি এরশাদকে অপমান করবেন, কারণ এরশাদ হাসিনার চেয়ে অনেক বেশি গণতান্ত্রিক ছিল। শুনেন, এরশাদের সময়ে আমার বাবা, আমার শৈশব, আমি আমার বাবাকে পুরো বছর জেলেই থাকতে দেখতাম। ইত্তেহাদ একটি পত্রিকা তিনি চালাতেন এবং সেই পত্রিকায় তিনি এরশাদ সম্পর্কে যাতা লিখতেন, সে কারণে তাকে ইত্তেহাদ ব্যান্ড করা হতো এবং তাকে কারাগারে যেতে হতো। কিন্তু আমার মা কিন্তু সেই সময় ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ছিলেন, তিনি প্রিন্সিপালের কোয়ার্টারে আমাকে নিয়ে থাকতেন। আম্মার চাকরি যায় নাই, আম্মাকে নীলফামারীতে বদলি করা হয় নাই, আপনিও সামাজিক কোনো ভায়োলেন্স করেননি, একদম না। এবং আমার বাবাকে যখন কারাগারে নেওয়া হতো, আমি বা আম্মা তিনি গুম হয়ে যাবেন, তাকে 3 ফুটের মধ্যে নিয়ে হত্যা করা হবে, এইসব আমরা কোনোদিন ভাবি নাই। তিনি সসম্মানে কারাগারে যেতেন, ডিভিশন পেতেন, সসম্মানে রাজবন্দির মতো কারাগার থেকে মুক্ত হতেন। তো আপনি যদি হাসিনাকে স্বৈরাচার বলেন, আপনি তো এরশাদকে অপমান করবেন। আপনি যদি তাকে ফ্যাসিস্ট বলেন, আপনি হিটলারকে অপমান করবেন। হাসিনা ইজ আ স্পেশাল কেস। আমি মনে করি তার ব্যাপারে আন্তর্জাতিকভাবেও গবেষণা হওয়া উচিত, যে এই 15 বছরকে আসলে আপনি কি বলবেন, এর টার্মিনোলজি কি হবে। মাহবুব, এই টর্চার সেল নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যে বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিলেন সারা দেশে এক ধরনের কনসেন্ট্রেশন সেন্টার বা কনসেন্ট্রেশন ক্যাম্প যেটিকে বলা যায়, এটি হয়েছিল কিনা? এটা হয়েছে। এবং এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা বললেন যে সোশ্যালি ব্যান করে দেওয়া, যে মানে এক ধরনের ট্যাগিং কালচার, এই কালচারটা কতটা ভয়াবহ হয়ে গিয়েছিল। এখান থেকে তো আমাদের বেরোতে হবে, তো বের হওয়ার পথও তো বের করতে হবে আমাদের। বের হওয়ার পথ হলো গণতন্ত্রের উত্তরণ। আমরা যদি গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারি, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যদি একটি মানে নির্বাচিত সরকার আনতে পারি, নির্বাচিত সরকারই নয়, মানে আমাদের মানে সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে এক ধরনের মনস্তাত্ত্বিক পরিবর্তন, হ্যাঁ, আমাদের সর্বক্ষেত্রে যদি আমরা একটা পরিবর্তন আনতে পারি এবং এটা গণতান্ত্রিক পরিবর্তন, তাহলে আমরা মনে হয় যে আমরা একটা জায়গায় উত্তরণ ঘটাতে পারবো।
তো আমার বিশ্বাস যে বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার আছে, তারা কাজ করছে, গণতন্ত্রের উত্তরণের জন্য কাজ করছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছেন। ইতিমধ্যেই বলেছেন যে ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমাদের নির্বাচন কমিশনও একই কথা বলেছে, তাদের প্রস্তুতি আছে। সাথে সাথে আমাদের মানে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে যে এক ধরনের যে আমাদের তো সব কিছু নষ্ট করে দিয়েছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে, আমাদের সাংস্কৃতিক অঙ্গন নষ্ট করে দিয়েছে, আমাদের প্রশাসন তো একেবারে ধ্বংস করে দিয়েছে, পুলিশ শেষ করে দিয়েছে। তো এগুলোর একটা মানে রিফরমেশন, একটা যে তৈরি করা, সেই তৈরি করা আমার মনে হয় যত দ্রুত আমরা করতে পারবো, আমরা যত এটি তো একটি লম্বা প্রক্রিয়া। আমরা যত দ্রুত গত সময় 15 বছর বা 17 বছর ধরে যে জিনিসটি নষ্ট হয়েছে সেটি তো আর এত দ্রুত সময় দ্রুত হবে না, রিকভার করা সম্ভব আমাদের না। চেষ্টা করতে হবে দ্রুততম সময়ে এটার একটা সংস্কারের মধ্য দিয়ে দ্রুততম সময়ে যতটা সম্ভব জি। যে আমরা যেমন আমরা শিক্ষার কথা বলি, শিক্ষা তো প্রাথমিক শিক্ষা শুধু না, উচ্চ শিক্ষা, প্রাথমিক শিক্ষা কিচ্ছু নাই। এখন শিক্ষা যদি আমরা তৈরি করতে চাই তাহলে 20 বছর লাগবে। আমাদের যে অবস্থা এখন, 20 বছর কি আমরা গণতন্ত্রের জন্য অপেক্ষা করব? নিশ্চয়ই না। মানে যতটুকু দরকার শুরু করতে ততটুকু হবে। করে আমাদের একটি নির্বাচিত সরকার বা একটা নির্বাচনের দিকে যদি আমরা যেতে পারি তাহলে আমার মনে হয় আমাদের একটা জায়গায় জি। মাহবুব ভাইয়ের আলোচনা থেকেই রুমিন আপা আপনার কাছে আসতে চাচ্ছি। সেটি হচ্ছে যে মাহবুব ভাই একটি কথা বললেন যে সংস্কার প্রয়োজন এবং গণতন্ত্রও প্রয়োজন। আমরা দেখছি এই মুহূর্তে সংস্কার এবং গণতন্ত্র নিয়ে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ব্যর্থতার আলোচনাও চলছে নানান মহলে। আপনি আসলে যদি ব্যাখ্যা করতে বলা হয়, আপনি কিভাবে এই সময়কে বিশ্লেষণ করবেন এবং সমাধানের সূত্রটি কোন পথে আগালে এই সরকার দ্রুত সময়ের মধ্যে একটি ভালো সমাধান দিতে পারবে আমাদের জাতিকে? দেখুন, এই সরকার তো আসলে যদি সকল দিকে হাত দেয়, সকল কিছু সমাধানের চেষ্টা করে, তাহলে কিন্তু এই সরকার ব্যর্থ হবে। কারণ সরকারের সময় কিন্তু আনলিমিটেড না, খুবই লিমিটেড সময়ের জন্য নামই অন্তর্বর্তীকালীন সরকার। দুটো সরকারের মধ্যবর্তী একটি সরকার, এবং এই সরকারের অলরেডি 6 মাসের উপরে পার হয়ে গেছে। সো জনজীবনে মোটা দাগে যেই বিষয়গুলো কনফার্ম হলে স্বস্তি আসে, ফর এক্সাম্পল নিরাপত্তার ইস্যুটা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, এই বিষয়গুলো যদি এই সরকার কিছুটা হলেও নিয়ন্ত্রণে নিতে পারে, জনমনে স্বস্তি দিতে পারে এবং নিরাপত্তা, মানুষ চেষ্টাটা দেখতে চায়। যদি আমরা লক্ষ্য করতাম যে সরকারের মধ্যে একটি সত্যিকার অর্থে চেষ্টা আছে, ফর এক্সাম্পল আমাদের তো গণমাধ্যমের রিপোর্টই আছে যে তেল, ভোজ্য তেল আমরা যেটা খাই সেটা 5টা কোম্পানি, আমরা যে ডিম খাই সেটা 3টা কোম্পানির হাতে পুরোপুরি জিম্মি, ব্রয়লার মুরগি 2-3টা কোম্পানির হাতে পুরোপুরি জিম্মি, এরকম নিত্য প্রয়োজনীয় চিনি 5টা বড় বড় কোম্পানি। ঠিক গত 15 বছর ধরে এরাই কিন্তু নিয়ন্ত্রণে। সরকার যদি আমরা দেখতাম যে নতুন লোক মানুষকে এই ব্যবসাগুলোতে আনবার উদ্যোগ নিচ্ছে, কারণ আপনি কিন্তু বাজার নিয়ন্ত্রণের জন্য বাজারে গিয়ে পুলিশিং করলে আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা ব্যর্থ প্রক্রিয়া, এটা হয়েছে, চেষ্টা হয়েছে। যতদিন পর্যন্ত আপনি এনাফ যোগান দিতে না পারবেন, এনাফ সাপ্লাই দিতে না পারবেন, ততদিন পর্যন্ত কিন্তু মার্কেট স্থিতিশীল হবে না। সো আপনি অনেক বেশি মানুষকে এই ব্যবসাগুলোতে নিয়ে আসেন বা এটা নেওয়ার উদ্যোগটা অন্তত গ্রহণ করেন, সো দ্যাট আরো বেশি স্টেক হোল্ডার এই মার্কেটে আসে। আর এই বিষয়গুলো যদি মোটা দাগে সরকার এনশিওর করতে পারতো, তাহলে আমার মনে হয় নির্বাচন নিয়ে যে অস্থিরতা সেটা হয়তো কিছুটা কমে আসতো। কারণ মানুষ কিন্তু সংস্কারের ব্যাপারে একমত হয়েছে। মানুষ বলেছে পুরনো ধারার রাজনীতিতে ফিরতে চায় না, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়, দলীয় লেজুর বৃত্তির রাজনীতি তারা দেখতে চায় না। তারা মনে করে যে পশ্চিমা বিশ্বের মতো গণতন্ত্র না হলেও অ্যাটলিস্ট গণতন্ত্রের আরেকটু বেটার ভার্সন তারা দেখতে চায়। নির্বাচন প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয় সেটা দেখতে চায়, মানবাধিকার, বাক স্বাধীনতার বিষয়টা এনশিওরড হয় সেরকম একটি সরকার চায়। সো এটার জন্য যেটুকু সংস্কার দরকার সেটুকু সংস্কারের সময় দিতে আমার মনে হয় মানুষই চাইতো, যে তাহলে রাজনৈতিক দলগুলো চাপটা দিতে পারতো না যে কবের মধ্যে নির্বাচন। সরকার যদি মোটা দাগে তার জনজীবনের নিরাপত্তা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করত, মানুষই বলতো যে মোটা দাগের সংস্কার, মৌলিক অধিকার রিলেটেড যেই সংস্কারটুকু, একদম সেই জায়গাগুলোতে কাজ করা অনেক জরুরি। নির্বাচন প্রক্রিয়া বা নির্বাচন ব্যবস্থার কিছু সংস্কারের ব্যাপার আছে, বিচার বিভাগের সংস্কারের কিছু ব্যাপার আছে। এবং মাহবুব ভাই, সরকারের আসলে কোন পথে আগানো উচিত? প্রধান দায়িত্ব হচ্ছে গণতন্ত্রের উত্তরণের জন্য পদক্ষেপ গ্রহণ। এই পদক্ষেপটা হচ্ছে নির্বাচন। এটা নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। ঠিকই তো, পুলিশ তো আমরা ইচ্ছা করলেই নতুন করে পুলিশ আমরা নিয়োগ দিতে পারবো না। এই পুলিশের
পুলিশকে মানসিকভাবে শক্তি যোগাতে হবে। এই সব পুলিশ যে আওয়ামী লীগের পুলিশ তা তো না, অনেকেই আছে তার চাকরি রক্ষা করতে যে, তার সংসার রক্ষা করতে যে, এবং বাধ্য হয়েছে। উপরতলা নির্দেশ রক্ষা করতে যে আমাদের সরকারি কর্মচারীদের মধ্যে একটা প্রবণতাই হয়ে গেছে। এটা অবশ্য একদিনে হবে না, এইটা মানে আগামীতে আপাতত রাজনীতি করেন তারা জানবেন যে এই যে জি হুজুর মার্কা যে প্রশাসন আমরা দেখেছি যে এই সচিবালয়েও যারা মানে এতবার তারা স্যার বলে, স্যার বলতে বলতে তাদের মুখ ব্যথা হয় কিনা আমি জানি না। তো এর থেকে বেরিয়ে আসতে হবে, এটা দীর্ঘমেয়াদী ব্যাপার। তবে আমার মনে হয় এই সরকার খুব দ্রুততম সময় এবং এর মধ্যে যা যা করণীয় এটা করে নিয়েই তারা নির্বাচনের দিকে যাবে। ধন্যবাদ মাহবুব আলম, ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।